রবি এবং বোরো মরশুম শুরু হয়। এই রবি এবং বোরো মরশুম মূলত সেচ নির্ভর। এ সময় বৃষ্টিপাত কম থাকে, তার ফলে চাষিরা অর্থকরী ফসল, মরশুমি সবজি এবং বোরোর ধান এই চাষ করে। সেচ নির্ভর এই ফসলগুলি বাড়িতে তোলার জন্য আমাদের রাজ্যের যে ৩-৪টি বড় নদী এবং সেই নদী অববাহিকায় সেচ ব্যবস্থা রয়েছে তার উপযুক্ত ব্যবস্থাপনা প্রয়োজন। উত্তরবঙ্গে তিস্তা, মধ্য এবং দক্ষিণবঙ্গে ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, কংসাবতী এবং সর্বোপরি দামোদর বা ডিভিসি উপত্যকা। আপনারা জানেন যে পুজোর ঠিক আগে আগেই ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য এবং ডিভিসি কর্তৃপক্ষের যে বিবাদ তৈরি হয়, সেই বিবাদের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ডিভিআরআরসি অর্থাৎ এই দামোদর উপত্যকার বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণের যে অ্যাপেক্স বডি বা কমিটি, সেখান থেকে প্রতিনিধি প্রত্যাহার করে নেয়। রাজ্য সরকারের অভিযোগ ছিল, বিশেষ করে মাননীয়ার অভিযোগ ছিল, যে ডিভিসি রাজ্যকে না বলে জল ছাড়ার ফলেতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার ফল আমরা কি ভোগ করছি, তার কনসিকুয়েন্সেস কি এখন রাজ্যের কাছে আসছে। তার ফল আমরা ভোগ করছি এই যে রবি মরশুম শুরু হবে এবং বোরো মরশুম শুরু হবে, সেই বোরো মরশুমে সেচের জন্য কোনো ব্যবস্থা এখনো রাজ্য সরকার করেনি। ডিভিসির কাছ থেকে জল নেওয়ার কোনো ইনডেন্ট বা দাবি পাঠায়নি। তার ফলে এ রাজ্যের প্রায় 25 লক্ষ চাষি তারা রবি ও বোরো মরশুমে সেচের জল পাবেন না। কিভাবে এই ব্যবস্থা গড়ে ওঠে? আমাদের রাজ্যে মূলত জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে রবি চাষের জন্য ডিভিসি জল ছাড়ে এবং এপ্রিলের গোড়া থেকে বোরো চাষের জন্য ডিভিসি জল ছাড়ে, সেচের জল। এবং তার আগে পরিকল্পনার জন্য প্রতিটি জেলায় জেলা শাসকেরা এবং সর্বোপরি 4-5টি জেলাকে নিয়ে যে ডিভিসি অববাহিকা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, হুগলি পুরোটা এবং হাওড়ার একাংশ, অর্থাৎ হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এই 5টি জেলা নিয়ে ডিভিশনাল কমিশনার একটি বৈঠক ডাকেন। সেই বৈঠকে সেচের যাবতীয় পরিকল্পনা করা হয়। কোন জেলায় কি ফসল চাষ হবে, মূলত জানেন এই সময়টা রবি শস্যে আলু, সর্ষে, গম, কিছু মরশুমি সবজি, শীতকালীন সবজি এবং পরবর্তীকালে বোরোর চাষ হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে মাননীয়ার জেদের কারণে রাজ্য সরকার এবছরে ডিভিসির কাছ থেকে সেচের জল নেবে কিনা তা এখনো সিদ্ধান্ত নেয়নি। যে পরিকল্পনা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জেলা এবং ডিভিশনাল কমিশনার স্তরে হয়ে যায়, কোনো জেলা শাসক ডিভিসির সেচের জল নেওয়ার জন্য কোনো পরিকল্পনা করেননি। এবং আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে মুখ্য সচিব ডিভিশনাল কমিশনারকে এমন কোনো বৈঠক ডাকতে বারণ করে দিয়েছেন। যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেই, তাতে স্পষ্ট হচ্ছে যে রাজ্য সরকার ডিভিসির সেচের জল
রবি ও বোরো মরশুমে নেবে না। উল্টো দিকে ডিভিসি কি করেছে, গত বছর কি পরিস্থিতি ছিল এবং এবছরের কি পরিস্থিতি জানালে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে চলেছে তা আপনারা বুঝতে পারবেন। 2023-এ খারিফের মরশুমে, আপনারা জানেন খারিফ মরশুমেও বৃষ্টির তারতম্যের জন্য খারিফ মরশুমেও সেচের জল দিতে হয়। 2023-এ খারিফের মরশুমে ডিভিসি রাজ্য সরকারকে, মানে 23-24 2 সালেই প্রায় 8,26,000 কিউসেক, 4 লক্ষ কিউসেক জল সেচে সরবরাহ করে। 4 লক্ষ কিউসেক জল 23-24-এ খারিফ মরশুমে ডিভিসি সরবরাহ করে। তাতে 8,26,000 একর জমি তাতে সেচের ব্যবস্থা করা যায়। আপনারা জানেন বর্ধমান, হুগলি, বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা বিশেষ করে এই অংশটি কি উর্বরা জমি। এবছরও বন্যা ইত্যাদির কারণে রাজ্য সরকার নিয়ন্ত্রণ কমিটি থেকে প্রতিনিধি প্রত্যাহার করার পরেও ডিভিসি সেচের জল যা দিয়েছে তাতে 8,26,000 একর জমিতে সেচ দেওয়া গেছে। গত বছর রবি মরশুমে ডিভিসি 0.35 লাখ কিউসেক জল দিয়েছে, 0.35 লাখ কিউসেক জল দিয়েছে। এবং বোরো মরশুমে গত বছর ডিভিসি, মানে যে এপ্রিল থেকে, যেটাকে আমরা খরার ধান বলি, বোরোর ধান মানে খরার ধান, এবং এই ধানের উৎপাদনশীলতা বেশি, এই ধানের দাম বেশি হয়। চাষিরা খারিফের ধান সারা বছরের জন্য নিজের বাড়ি পরিবারের জন্য সঞ্চয় করে, আর এই বোরোর ধান বিক্রি করে তাদের হাতে কাঁচা পয়সা আসে, পরের বার আবার বর্ষার ধান লাগাবার যে মূলধন তারা এখান থেকে তোলে। অর্থাৎ চাষিদের ভাতে মারার প্রক্রিয়া শুরু হয়েছে। গতবার 0.72 লাখ কিউসেক জল ডিভিসি ছাড়ে এবং তাতে 1 লাখ একর জমিতে বোরো ধান চাষ হয়েছিল ডিভিসি ছাড়া জলে। এবারে মৌখিকভাবে এবং লিখিতভাবে দামোদর ভ্যালি কর্পোরেশন রাজ্য সরকারের সেচ দপ্তর এবং মুখ্য সচিবকে চিঠি দিয়ে বলেছে তারা 1.11 লাখ কিউসেক, 1,11,000 কিউসেক জল বোরো মরশুমে ছাড়ার জন্য তৈরি, এবং তাতে 2 লাখ একর জমি সেচের সুবিধা পাবে। 2 লাখ একর, গত বছর ছিল 1 লাখ একর, এবারে ডিভিসি 2 লাখ একর জমিতে সেচের ব্যবস্থা করার কথা বলেছে। এবারেও খারিফের যে জল সরবরাহ জুন থেকে অক্টোবরের মধ্যে খারিফের জল দেওয়া হয়। জুন থেকে অক্টোবর রাজ্য সরকার ঠিক যেমন যেমন ইন্ডেন্ট দিয়ে জল চেয়েছিল সেচের জন্য তা দেওয়া হয়েছে। এবং সব মিলিয়ে তিনটি যে মরশুম, খারিফ, বোরো এবং রবি মরশুম মিলিয়ে ডিভিসির বক্তব্য যে যদি এখন থেকে ইন্ডেন্ট বা পরিকল্পনা ঠিক মতো দেয় তাহলে পরের বছরে আমরা খারিফে প্রায় 9.73 লাখ একর জমিতে সেচের ব্যবস্থা করতে পারবে। ডিভিসি যখন পরপর তিনবার সেচের জল দেওয়ার জন্য এগিয়ে এসে রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছে, তখন রাজ্য সরকার নবান্ন থেকে জেলা শাসক এবং ডিভিশনাল কমিশনারকে এই সেচ ব্যবস্থা তৈরি, অর্থাৎ কোন ফসলের জন্য তার একটা ক্যালেন্ডার হয়, কোন জেলার জন্য কখন সেচের জল দেওয়া হবে, তা নিতে অস্বীকার করছে বা এখনো পর্যন্ত ডিভিসি কে কোনো কিছু জানায়নি। এর ফল কি হতে পারে? ডিভিসি যেমন প্রতিদিন রাজ্য সরকারকে 300 থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ যেমন দেয়, তার জন্য রাজ্য সরকার ডিভিসি কে পয়সা দেয়, টাকা দেয়, বিদ্যুৎ কিনে নিতে হয়। একইভাবে সেচের জলও ডিভিসি রাজ্য সরকারকে বিক্রি করে। তার ফলে ডিভিসির আর্থিক ক্ষতি হবে।
কারণ এই পুরো দামোদর ভ্যালি কর্পোরেশনের প্ল্যানিং যা হয়েছিল তার অববাহিকায় সেচের জল এবং সেচের জল থেকে তা বিক্রি করে যে অর্থ, সে অর্থ ডিভিসির কোষাগারে যাবে, সে তো একটা বিষয়। কিন্তু এই জল ডিভিসির বাঁধে যদি থেকে যায়, আপনারা জানেন যে বাঁধ, ড্যাম এবং ব্যারাজ সিস্টেমের মূল লক্ষ্য কি? ড্যাম এবং ব্যারাজ সিস্টেমের মূল লক্ষ্য বর্ষার জল ধরে রাখা, বর্ষার জল, অতিরিক্ত জল ধরে রেখে গ্রীষ্মে, খরার সময় সেচের ব্যবস্থা করা। তাহলে যে জল ধরা আছে সেই জল যদি সেচের জন্য ছেড়ে দেওয়া না যায়, তাহলে ডিভিসির যে সিস্টেম অর্থাৎ ব্যারাজ এবং ড্যামগুলিতে সেই জল থেকে যাবে। আমরা জানি যে প্রতি বছর অতিরিক্ত বৃষ্টিপাতের পর ঠিক পুজোর আগে আগে আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বন্যা হয়। কিন্তু ডিভিসির বাঁধে যদি জল থেকে যায়, সেচের জন্য যদি না দেওয়া যায়, তাহলে হয় এক অপরিকল্পিতভাবে জল ছেড়ে দিতে হবে, অথবা বাঁধে যদি জল থেকে যায়, সামনের বছর 25-এ আর্লি মনসুনে বৃষ্টি শুরু হলে ঝাড়খণ্ড বা কোথাও সে অতিরিক্ত জল এসে দুইবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। একবার আর্লি মনসুনে, কারণ উপায় নেই, অতিরিক্ত জল তো বাঁধ ধরে রাখতে পারবে না, বাঁধের বিস্ফোরণ হবে। শুরুতেই তাহলে বর্ষার শুরুতে জুন জুলাই মাসে একবার জল ছেড়ে দিতে হবে। আবার অতিরিক্ত বৃষ্টিপাত, টানা বৃষ্টিপাতের ফলে, পরপর নিম্ন চাপের ফলেতে, যেমন সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার বন্যা পরিস্থিতি তৈরি হয় ঝাড়খণ্ডের বৃষ্টির ফলে, দুইবার বন্যাকে আমরা নিমন্ত্রণ দিচ্ছি। এক, এই যে 2 লক্ষ একর জমি, এই 2 লক্ষ একর জমিতে সেচ সেবনের জন্য ডিভিসির যে প্রস্তাবকে অস্বীকার করে শুধুমাত্র মাননীয়ার জেদ একদিকে, আর একদিকে এই 5টি জেলার অন্তত 25 লক্ষ চাষির স্বার্থ আর একদিকে, আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে বলতে চাই যে মাননীয়ার জেদ থেকে বেরিয়ে এসে, আপনি তো একটি সরকারি পদে রয়েছেন, আপনার দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, আপনি অযথা এই সংকট এবং এই সংঘাতকে না বাড়িয়ে চাষিদের স্বার্থে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং হাওড়ার এক অংশ, এই বৃহৎ অংশের চাষিদের স্বার্থে, যেখানে আমাদের সারা রাজ্যের মূল আলু যে উৎপাদনের জায়গা, আলুতে সেচেরও জানেন আপনারা, এই রবি চাষের যে সেচ, সেই সেচ থেকে এখানে আলু তৈরি হয় হুগলি, বর্ধমান, বাঁকুড়া ইত্যাদি এলাকায়। তাহলে আলু, সর্ষে, গম, সবজি এবং তার সঙ্গে বোরো ধানের জন্য চাষিরা যাতে সেচের জল পায় তার ব্যবস্থা করুন। মাননীয়া জেদের কাছে নতি স্বীকার করে 25 লক্ষ চাষির পেটে লাথি মারবেন না। সেন্সাস ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গের 73 লক্ষ চাষি, কিন্তু পিএম কিষাণ, এই সরকার যে কৃষক বিরোধী, তার ভুরি ভুরি প্রমাণের মধ্যে একটি অন্যতম হচ্ছে পিএম কিষাণ প্রথমে না নিতে অস্বীকার করা। পরবর্তীকালে যখন পিএম কিষাণ রাজ্য সরকার নিতে শুরু করে, তখন এ রাজ্যের 73 লক্ষ চাষির মধ্যে মাত্র 42 লক্ষ চাষিকে শংসাপত্র দিতে রাজ্য সরকার সমর্থ হয়। প্রায় 30 লক্ষ চাষি এখনো পিএম কিষাণের বছরে 6,000 টাকা পান না। ফলে এই সরকার আদতে কৃষক বিরোধী সরকার, তা আবার প্রমাণ হলো যে মাননীয়ার জেদের কারণে তাদেরকে আমরা সেচ বঞ্চনার কথা দিকে ঠেলে দিচ্ছি। এ তো অমানবিক। আমরা তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই যে আপনার মাননীয়ার সঙ্গে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ঝগড়ার কারণে এ রাজ্যের 25 লক্ষ চাষি সেচের জল পাবে না। যদি সেচের জলই না নেন, তাহলে ডিভিসির কাছ থেকে বিদ্যুৎও নেবেন না। যে 300 থেকে 400 মেগাওয়াট বিদ্যুৎ আপনারা নিতে চান, সেই বিদ্যুৎও আপনারা নেবেন না বলে ডিভিসিকে জানান। ডিভিসি অন্য রাজ্যে বিদ্যুৎ বিক্রি করবে। এ কেমন সরকার? যে সরকার চাষিদের পেটে লাথি মারার জন্য প্রস্তুতি নেয়। তাই আমরা মুখ্য সচিবকে বলবো, এই সংঘাত এবং সংকট কাটানোর দায়িত্ব আপনার। যেভাবে প্রতি বছর কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর
উদ্যান পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, সেচ দপ্তর, তারা পরিকল্পনা করে এই সেচের জল নেওয়ার ব্যবস্থা করেন। এখনো সময় আছে, যদিও আমরা অনেকটা পেছনে চলে গেছি, প্রায় 2-3 সপ্তাহ পেছনে চলে গেছি পরিকল্পনার আগে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যাতে এই ব্যবস্থা করা যায় সেটা দেখুন, না হলে মাননীয়ার জেদের কারণে রাজ্যের চাষিদের সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন। এবারে আলুর দাম চূড়ান্ত বেড়ে যাওয়ার কারণে আপনাকে আলু রপ্তানি বন্ধ করতে হয়েছে। কোল্ড স্টোরেজ থেকে আপনি আলু ভিন রাজ্যে যেতে দিচ্ছেন না। কিন্তু এইবার যদি সেচের জল না পায় আলু চাষিরা, তাহলে তো আলুর যে বাম্পার উৎপাদন হওয়ার সময়, বর্ষার ধান ভালো হয়েছে, এবার তারা আলু উৎপাদন করতে পারবে না, সর্ষে উৎপাদন করতে পারবে না, পেঁয়াজ উৎপাদন করতে পারবে না, গম উৎপাদন করতে পারবে না, সবজি উৎপাদন করতে পারবে না। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস, সবজির দাম, আলুর দাম, পেঁয়াজের দাম, সর্ষের দাম হুড় করে বেড়ে যাবে। তাই রাজ্যের চাষিদের সুরক্ষার জন্য এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। এবং একই সঙ্গে এই সরকারের যে আসল চরিত্র, এ সরকার কৃষক বিরোধী, চাষি বিরোধী, তা আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই প্রেস বার্তা ডাকা হয়েছিল। আমাদের কাছে যে খবর আছে যে সেচ দপ্তর থেকে জেলা শাসক এবং ডিভিশনাল কমিশনার এবং মুখ্য সচিবকে বারবার বলা হয় যে এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা একদম মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল পর্যন্ত আসে। ব্লক স্তরে পরিকল্পনা করতে হয়, জেলা স্তরে হয়, তারপর ডিভিশনাল কমিশনার নিজে বাকি জেলাগুলির সঙ্গে সমন্বয় করেন এবং শেষে চিফ মুখ্য সচিবের নেতৃত্বে DVRRCর যে মিটিং হয়, সেখানে একটা চূড়ান্ত পরিকল্পনার পর রাজ্য সরকার তাদের ইনডেন্ট বা দাবিপত্র, যে আমাদের কোন সপ্তাহে কত জল নেওয়ার যে একটা সূচি বা ক্যালেন্ডার ডিভিসি কে পাঠায়, ডিভিসি সেই মতো তাদের ক্যানেল সিস্টেমে জল পাঠায় এবং সেই জল থেকে চাষিরা সেচ নেয়। আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে ডিভিশনাল কমিশনারকে এ ধরনের মিটিং ডাকতে বাধা দেওয়া হয়েছে এবং কোন জেলায় এখনো পর্যন্ত এই ডিভিসির বোরো এবং রবি মরশুমের সেচের জল নেওয়ার পরিকল্পনা হয়নি। আপনি যখন এই কথা বলছেন তখন ফিরহাদ হাকিম তিনি উল্টে ডিভিসির দিকে অভিযোগ করছেন যে গঙ্গা ভাঙন, ড্রেজিং এর সমস্যা, একাধিক অভিযোগ কেন্দ্রের তরফে তিনি করেছেন যে কেন্দ্র দেখছে না, কলকাতা শহর অচিরেই ধ্বংস হয়ে যেতে পারে। অন্যদিকে পোর্ট ট্রাস্টের যে তথ্য আমাদের কাছে রয়েছে, পোর্ট ট্রাস্ট ইতিমধ্যেই কাজ শুরু করেছে, ফাইল পাঠিয়েছে, ফাইল পার্সু হয়েছে। রাজ্যের তরফ থেকে তাহলে এই ধরনের কথা বারবার করে আসছে কেন? ফিরহাদ হাকিমের সম্ভবত মস্তিষ্কের কোষগুলি ঠিকমতো কাজ করছে না। দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে গঙ্গা ভাঙনের কোনো সম্পর্ক নেই। গঙ্গা ভাঙন যে প্রান্তে হয়, মালদা, মুর্শিদাবাদ এই এলাকাতে, সেখানে গঙ্গা ভাঙনের নির্দিষ্ট প্রকল্পে কেন্দ্রীয় সরকার সেচ দপ্তরকে, রাজ্যের সেচ দপ্তরকে টাকা দেয়। কেন্দ্র সরকার সরাসরি এসে গঙ্গা ভাঙন রোধ করে না। তাই ফিরহাদ হাকিমের এই প্রশ্ন রাজ্যের সেচ মন্ত্রীকে করা উচিত, এই প্রতি বছর আপনার সেচ দপ্তর যে গঙ্গা ভাঙনের টাকা কেন্দ্রের কাছ থেকে নিয়ে গঙ্গার পাড়ে বোল্ডার ফেলে, এই বোল্ডার কোন হাঙরে খেয়ে যায়? আপনি যে ডেটা দিচ্ছেন সেই ডেটা তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এমনিতে ডিবিসিতে জল জমে থাকবে, সামনের বর্ষা, এরপর ডিবিসি যদি জল ছাড়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ ম্যানমেড পরিস্থিতির বন্যা তৈরি হবে। দেখুন, দু রকমের পরিস্থিতি হবে। এক, 25 লক্ষ চাষি 5টি জেলায় এবার সেচের জল পাবে না, তারা ভাতে মারা যাবে। আলু, সর্ষে, পেঁয়াজ, গম, মরশুমি সবজির উৎপাদন কমে যাবে। বোরো মরশুমে সেচের জল পাওয়া যাবে না, ফলে খরার ধান বা বোরোর ধান উঠবে না। আর এই বোরোর ধান সম্পূর্ণরূপে সেচ নির্ভর, এই সময় কোনো জল পাওয়া যায় না। চাষিরা অপেক্ষা করে থাকে কবে ডিভিসি জল ছাড়বে বলে। তার ফলে একদিকে চাষিদের ভাতে মারা, উল্টো দিকে ড্যামে ব্যারেজে জল জমে থাকবে এবং সেই জমা জল 1 জুনের বর্ষার শুরুতেই অতিরিক্ত ড্যামে জল জমা হলেই ডিবিসি বাধ্য হবে জল ছাড়তে, তাতে বন্যা পরিস্থিতি তৈরি হবে। ফলে খরায় আপনি চাষিদের না খাইয়ে মারছেন এবং তার ফলে অগ্নিমূল্য হবে বাজার পশ্চিমবঙ্গের। আর উল্টো দিকে আবার একবার বর্ষায় সেই চাষিদের ঘরে জল ঢোকানোর ব্যবস্থা করছেন, অর্থাৎ খরায় জল দিচ্ছেন না আর দুইবার বর্ষা আনার ব্যবস্থা আপনি, বন্যা আনার ব্যবস্থা আপনি করছেন। এটাই হচ্ছে মাননীয়ার মানবিকতা।
বাংলাদেশ ইস্যুতে আসবো। না, ফিরহাদ হাকিম এটাও বলছেন যে নারকেল গাছ, ম্যানগ্রোভ অরণ্য এই সমস্ত প্লান্টেশন করা হবে কারণ কলকাতার ধ্বংসের কেন্দ্র তার জন্য দায়ী। ম্যানগ্রোভ চাষ করেন বন দপ্তর, ম্যানগ্রোভ চাষ হয় সুন্দরবনে। আমি জানি না কলকাতাকে রক্ষা করার জন্য উনি ম্যানগ্রোভ আর নারকেল গাছ কোথায় লাগাবেন। গঙ্গার পাড়ে যদি ম্যানগ্রোভ আর নারকেল গাছ লাগিয়ে কলকাতাকে বাঁচানো যায়, জানি না এই বিজ্ঞান উনি কোথা থেকে আবিষ্কার করছেন, রাজ্যের কোন বিজ্ঞানীরা কথা বলছেন। নিশ্চিত এর মধ্যে দেখুন উনি ভাবছেন হয়তো যে যেভাবে 33% কে 53% করার পপুলেশন জিহাদের তত্ত্ব ওনার কাছে আছে, ঠিক একইভাবে হয়তো দেখুন ওনার কাছে এই ম্যানগ্রোভ আর নারকেল গাছ লাগিয়ে কলকাতাকে মানে জলের তলায় যাওয়া থেকে উনি রক্ষা করবেন। হে ভগবান, ভগবান তাকে রক্ষা করবেন। ইনফোসিস ক্যাম্পাসের উদ্বোধন করবেন এবং মুখ্যমন্ত্রী দাবি করছেন, তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে রাজ্যে বিপুল কর্মসংস্থান হবে, 4000-এরও বেশি যুবক যুবতী তারা কর্মসংস্কৃতির মুখ দেখবে। ইনফোসিসের এই ক্যাম্পাস বা এই জমি দেওয়া হয় বাম আমলের শেষের দিকে। 13 বছর পর কেন ইনফোসিসকে রাজ্যে আসতে হচ্ছে, কেন শিল্প সহায়ক শিল্প বান্ধব পরিস্থিতি রাজ্য সরকার তৈরি করতে পারছে না? লক্ষ্য তো ছিল যে যতগুলি বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা, সবগুলি সংস্থার ক্যাম্পাস কলকাতা শহরে তৈরি হোক, কলকাতা হোক ভারতবর্ষের দ্বিতীয় সিলিকন ভ্যালি। কিন্তু আপনারা জানেন যে প্রতি বছর, এবারও বিজিবিএস আসছে, এবারও আপনি যদি এখানকার চিহ্নিত সিলিকন ভ্যালিতে যান, দেখবেন সিলিকন ভ্যালিতে গরু ঘুরছে, ঘাস খাচ্ছে। বলছি ভারতের শত্রু হচ্ছে যারা ভারতের শত্রু তারা বাংলাদেশে খাটিয়ে নিচ্ছে, সারা বিশ্বের সমীহের কাছে ভারত একটা অন্য জায়গায়। এবার কি ইউনিসকে জবাব দেওয়ার সময় এসছে? দেখুন, ভারতের বিদেশ মন্ত্রী ঢাকায় গিয়ে ভারতের যাবতীয় উদ্বেগের কথা তদারক সরকারের উপদেষ্টার কাছে জানিয়ে এসছেন, সে দেশের বিদেশ উপদেষ্টার কাছে জানিয়ে এসেছেন। সুস্থির বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ ভারতের জন্য, বাংলাদেশের জন্য এবং উভয় দেশের জন্যই ভালোর দিক। কিন্তু বাংলাদেশের সরকার যদি সে দেশের অস্থিরতা কমাতে না পারে, বাংলাদেশের হিন্দু নির্যাতন যদি চলতে থাকে, তাহলে ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টি বিবৃতি দিয়ে জানিয়েছে সে দেশের সংখ্যালঘু তথা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের স্বার্থ রক্ষার দায়িত্ব আমাদের উপর আছে। চেষ্টা শুরু হয়েছে কূটনৈতিকভাবে সেই সরকারকে বুঝিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসা, কিন্তু রাস্তা সঠিক দেখানোর পথ, পন্থা, উপায়, কৌশল ভারতের জানা আছে। আপনি বিশ্বাস রাখেন যে আদতেও শিল্প হবে বা শিল্প আসবে, কর্মসংস্থান হবে? দেখুন, এই যে বিজিবিএস বা এই শিল্প সম্মেলনের নামে প্রতি বছরের একটি বার্ষিক ভাঁওতা দেওয়া হয়, সেই বার্ষিক ভাঁওতাতে আসলে কত বিনিয়োগ এসেছে তা রাজ্য সরকার শ্বেতপত্র দিয়ে প্রকাশ করুক, এই দাবি আমরা বরাবর জানাচ্ছি। যে গত 13 বছরে এরকম যে মৌ চুক্তি, মাননীয় চুক্তিও বলা যেতে পারে, তো এই মাননীয় চুক্তি যে হয়েছে, সেই মাননীয় চুক্তি কতটা বাস্তবায়িত হয়েছে? যদি রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ না করে, আমরা এ রাজ্যের শিল্পের কি করুণ পরিস্থিতি বিজিবিএস এর আগে রাজ্যের মানুষের কাছে রাজ্য সরকারের নথিপত্র থেকে বের করে এনে রাজ্যের মানুষকে জানাবো, এবং আমরা প্রয়োজন হলে রাজ্যের শিল্পচিত্রের শ্বেতপত্র বলুন বা কালাপত্র বলুন, আমরা প্রকাশ করব। বাংলাদেশে যেভাবে জমি দখলের চেষ্টা হচ্ছে, সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ কি? অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকার, নাকি ইসলামপন্থী সরকার, নাকি গৃহযুদ্ধে শেষ করা? বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর দেওয়া উপদেশ বাংলাদেশ শুনছে কি শুনছে না তার উপর। আমরা কোনো
রাষ্ট্রের উপরেই দাদাগিরি করতে চাই না। আমরা প্রত্যেক রাষ্ট্রকে সমান এবং মর্যাদার সঙ্গে দেখতে চাই। সেই বার্তায় বাংলাদেশের তদারক সরকারকে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ আলোর পথে নেবে না অন্ধকারের পথে নেবে তা সেদেশের 19 সরকারের উপর নির্ভর করছে। ভারতের এটি স্পষ্ট বার্তা। আজকে বাংলাদেশের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত কর্নেল আলী আহমেদ তিনি এই ভারতের যে বিদেশ নীতির কথা আপনি বলছেন, বিদেশ সচিবের বক্তব্য অনুযায়ী সেই বিষয় প্রশ্ন তুলে তিনি বললেন, মোদীকে বলবো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে, বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিলে আপনার কিন্তু খুব কস্টলি হবে। ভারতবর্ষের বিদেশ নীতি বাংলাদেশের পক্ষে, কিন্তু সেদেশের তদারক সরকারকে এখন ঠিক করতে হবে তারা সেদেশের বাংলাদেশিদের পক্ষে না বাংলাদেশিদের বিপক্ষে। ভারত যে দেশটাকে তৈরি করেছে, ভারত সে দেশের স্বার্থবাহী, ভারত সে দেশের উন্নতি চায়। ভারতের সঙ্গে সে দেশের যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, এই অবসরপ্রাপ্ত কর্নেলকে বলবো যে ভারতকে চমকানোর আগে শুধু ট্রেড ডেফিসিটের কথা একটু মাথায় রাখুন, তাহলে নির্ভরতা কোথায় সেটা আপনারা বুঝতে পারবেন। চাইলেও পাকিস্তান, চীন আপনাকে বাঁচাতে পারবে না। নুন, পেঁয়াজ, আলু, চাল বন্ধ করে দিলেই আপনার দেশ না খেয়ে মরবে। তো সেই কারণে আমাদের বিদেশ নীতি বড় ভাইয়ের বিদেশ নীতি নয়, আমাদের বিদেশ নীতি টেনে ধরে বাংলাদেশকে তোলার বিদেশ নীতি। ইউনূস সরকার হোক বা তদারক সরকারের অন্যান্য উপদেষ্টারা যত তাড়াতাড়ি এটা বুঝবেন ততই মঙ্গল, ততই বিপদ মুক্ত বাংলাদেশ তৈরি হবে। কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী লুৎফুজ্জামান বাবর, তাকে মুক্তি দিচ্ছে বাংলাদেশ। একে মুক্তি দিয়ে কি অশান্ত করার চেষ্টা করা হবে ভারতকে? আর দ্বিতীয় হলো ভারতের বিচ্ছিন্নতাবাদী যারা রয়েছে তারা কি অস্ত্র সরবরাহে আরো বেশি সক্রিয় হয়ে যাবে? দেখুন, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এক চূড়ান্ত অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যত ভারত বিরোধী শক্তি শুধু নয়, বাংলাদেশ বিরোধী শক্তিও যারা আছে, যাদেরকে সেদেশের রাষ্ট্রযন্ত্র যাদেরকে গ্রেপ্তার করে রেখেছিল, এখন তারা একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছে। এরা যতটা না বাংলাদেশের মাটিতে থেকে ভারত বিরোধিতা করবে, তার থেকেও বেশি তারা বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র তার বিরোধী শক্তি এরা। তার ফলে এই শক্তি যত বাংলাদেশে বাড়বে, বাংলাদেশ ততই অস্থির হবে। তখন বাংলাদেশকে সঠিক পথে আনার জন্য কি ওষুধ প্রয়োজন তা ভারতবর্ষ জানে। ভারত বিদেশি মন্তব্যে একের পর এক মন্তব্য, এবং এবার একেবারে ছাত্র নেতা তিনি হুঁশিয়ারি দিচ্ছেন নরেন্দ্র মোদীকে এবং সেখানে বলছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা হাসিনা দেশ ছাড়ার সঙ্গে তুলনা টানলেন লক্ষণ সেনের এবং বললেন যে লক্ষণ সেন পালিয়ে এসেছিল বিক্রমপুর, হাসিনা পালিয়ে গেল আগরতলা। বাংলাদেশের ছাত্র নেতার মন্তব্য, বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী, ভারতের জনগণের বিরুদ্ধে নয়, বলছেন এই ছাত্র নেতা। দেখুন, নাবালকের চিত্ত বিনোদন নিয়ে আমাদের কিছু বলার নেই। বাংলাদেশের কোন উৎপটাং ছাত্র নেতা বিশ্বগুরু হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, বিশ্বের অন্যতম নেতা, যার গ্লোবাল রেটিং বিশ্বের অন্যান্য যে কোনো নেতার থেকে বেশি, তার সম্পর্কে মন্তব্য করবে, তার প্রতিক্রিয়া আমরা বিশ্বের সর্ববৃহৎ দলের প্রতিনিধি হিসেবে দিতে হবে, সেটা আমরা সমীচীন মনে করছি না। তো ওই নাবালক যে কথা বলে তার চিত্ত বিনোদিত হয়, উনি করুন, তার জন্য বাহবা রইল। ববি হাকিম কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। আজকেও সংখ্যালঘুদের একটা অনুষ্ঠান ছিল যেখানে তিনি মুখ্য অতিথি ছিলেন, কিন্তু তিনি জানেন ববি হাকিম কোনো সংখ্যালঘুদের অনুষ্ঠানে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা বড় কথা নয়। ববি হাকিম পপুলেশন জিহাদের মাধ্যমে সংখ্যালঘু থেকে পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু তথা ভারতবর্ষের সংখ্যাগুরু হওয়ার যে তত্ত্ব আওড়েছেন, তা তিনি কান ধরে বলেছেন কি যে ভুল বলেছি? একটি সাংবিধানিক পদে মেয়র ও মন্ত্রী হিসেবে থেকে সংবিধানের শপথ নিয়ে, মন্ত্রগুপ্তির শপথ নিয়ে রাজ্যে থেকে ধর্মনিরপেক্ষ সংবিধান, যে সংবিধান নাকি বিজেপি পাল্টে দেবে বলে তারা সারাক্ষণ সংবিধান নিয়ে ঘুরে বেড়ান, তো সেই সংবিধানের প্রতি তার বিশ্বাসঘাতকতার কথা তিনি করজোরে কান ধরে ক্ষমা যদি না চেয়ে থাকেন, কোন অনুষ্ঠানে উনি গেলেন কি না গেলেন তাতে কিচ্ছু এসে যায় না। রাজ্যের জাল পাসপোর্টের চক্রের পর্দাফাশ, অনুপ্রবেশকারীদের জন্য জাল পাসপোর্টের রমরমা চক্র বাংলায়।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভুয়ো নথি থেকে শুরু করে জাল পাসপোর্ট কিছুই বাদ নেই, জালিয়াতিদের ছাড় কিভাবে? এইখানে একটা প্রশ্ন অ্যাড করবো, সেটা হচ্ছে যে বিএসএফ এর দিকে আঙুল তুলছে রাজ্য সরকার, আবার পুলিশ ভেরিফিকেশন দিকে আঙুল উঠছে, পোস্ট অফিসের দিকে আঙুল উঠছে। সার্বিকভাবে কিভাবে দেখছেন পোস্ট অফিস এবং বিএসএফ নিয়ে আপনাদের দিকে আঙুল উঠে যাচ্ছে তো কেন্দ্র সরকার? জনবিন্যাসে কোনো পরিবর্তন ঘটবে? পাসপোর্ট দেওয়ার বিষয় আলাদা, অনুপ্রবেশ আলাদা। পাসপোর্ট দেওয়ার বিধি যারা জানেন, তৃণমূল কংগ্রেসের সেই মহামুখপাত্রদের বলবো যে দরকার হলে পাসপোর্ট অফিসে গিয়ে তা একবার জেনে আসুন। পাসপোর্ট অফিসের মূল কাজ প্রাইমারি ডকুমেন্টগুলো গ্রহণ করে তা যাচাই স্থানীয় থানাতে দিয়ে করানো, এবং থানা যদি পুলিশ ভেরিফিকেশনের পর বলে যে এই নাগরিক বৈধ, তখনই পাসপোর্ট পাওয়া যায়। এই প্রাইমারি ডকুমেন্টগুলো কি কি? এই প্রাইমারি ডকুমেন্টগুলো হলো জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এছাড়াও কোনো সরকারি নথি যা তার এদেশে থাকা, এদেশে বাস করা, এদেশে জন্মানোর প্রমাণপত্র হিসেবে বিবেচিত হয়। এই প্রাইমারি নথিগুলি কোনো একজন পাসপোর্টের আবেদনকারী পাসপোর্ট অফিসে জমা দিলে সেই আবেদনপত্রটি পুরোটাই অনলাইনের মাধ্যমে এখন স্থানীয় থানাতে পাঠিয়ে দেয় পাসপোর্ট অফিস। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে থানা থেকে সেই পুলিশ ভেরিফিকেশন, অর্থাৎ তার বাড়িতে গিয়ে তদন্ত করে, এলাকায় গিয়ে তদন্ত করে পুলিশের পাসপোর্ট অফিসকে যতক্ষণ না পুলিশ জানাচ্ছে যে ইনি বৈধ নাগরিক, ততক্ষণ পর্যন্ত পাসপোর্ট ইস্যু হয় না। আমরা জানি আপনি আমি যারা বৈধ নাগরিক, যাদের পাসপোর্ট আছে, পাসপোর্ট রিনিউ করতে গেলেও এই থানার ঘুষচক্র আপনাদের প্রত্যেকের জানা আছে। কেউ 1000, 2000, 3000 টাকা ঘুষ ছাড়া পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করাতে পারবেন না। আর নতুন পাসপোর্টের আবেদনকারীদের জন্য সে কথা আর কহতব্য নয়। সুতরাং রাজ্য সরকার বিএসএফ এর দিকে আঙুল দেখানোর আগে রাজ্য পুলিশ কিভাবে ভেরিফিকেশন সার্টিফিকেট দিচ্ছে তার দিকে নজর দিন। এ রাজ্য থেকে, এ রাজ্যের কোন পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে যদি ভুয়ো পাসপোর্ট বেরোয়, তার পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের, রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের। কারণ পুলিশ ভেরিফিকেশন ছাড়া কোনো নাগরিকের বৈধ পাসপোর্ট ভারত সরকার বা বিদেশ মন্ত্রক ইস্যু করে না। দ্বিতীয় হচ্ছে বিএসএফ এর কথা। এ রাজ্যের 2200 কিলোমিটার সীমান্তের 400 থেকে 500 কিলোমিটার এখনো খোলা। সেই কারণে 72টি বর্ডার আউটপোস্ট এবং ফেন্সিং এর জন্য বারবার গত 13 বছর ধরে জমি চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত 27শে অক্টোবর যেদিন অমিত শাহজি কলকাতায় এসেছিলেন, সেদিনও কেন্দ্রীয় গৃহ সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন কলকাতায় এসে রাজ্য সরকারের সংশ্লিষ্ট অফিসার এবং বিএসএফ এর অফিসারদের সঙ্গে কথা বলে গিয়ে করজোরে বলে গেছেন যে দয়া করে জমির ব্যবস্থা করুন। বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে এই যে 500 কিলোমিটার খোলা বর্ডার, সেখান দিয়ে আবার অনুপ্রবেশ বাড়তে পারে। এবং ঘটনাচক্রে আপনারা জানলে অবাক হবেন, এবারের অনুপ্রবেশে অন্ততপক্ষে 12 থেকে 18টি বার বাংলাদেশের কয়েকটি জায়গায় নদী পথে অনুপ্রবেশ ধরা পড়েছে, বিএসএফই ধরেছে। নতুন রুট এখন হয়েছে সুন্দরবনের নদী পথ, যেভাবে রোহিঙ্গারা ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে প্রান্ত থেকে ও প্রান্ত চলে যায়, বাংলাদেশ থেকেও সেভাবে আসা শুরু হয়েছে, আপনারা যদি খেয়াল রাখেন। তাই বিএসএফ কে দোষ না দিয়ে জমির ব্যবস্থা করুন, ফেন্সিং এর ব্যবস্থা করুন, নদীপথে আপনার পুলিশ স্টেশনগুলি, কোস্টাল পুলিশ স্টেশনগুলিকে আরো সজাগ করুন। আর এই অনুপ্রবেশকারীদের আপনাদের দলের মাধ্যমে, আপনার দলের নেতারা বারবার স্বীকার করেছে যে যেভাবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে দেন, সেখান থেকে বিরত করুন। পুলিশকে অনুপ্রবেশকারীদের ধরে পুশব্যাক করতে সাহায্য করুন। জান খালাস আসামি যারা বিভিন্ন জেলে রয়েছে তাদের পুশব্যাক করতে ব্যবস্থা করুন। যেভাবে প্রায় 3-4 হাজার জান খালাস আসামি, অর্থাৎ এখানে এসেছেন, ধরা পড়েছেন, বিএসএফ জেলে পাঠিয়েছে, জেলে তার সাজা পূর্ণ হয়ে গেছে অনুপ্রবেশকারী, তাও রাজ্য সরকার তাদের জান খালাস আসামিদের বাংলাদেশে পাঠাচ্ছে না। সেই জান খালাস আসামিদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করুন, তারপরে অন্য কারোর দিকে আঙুল তুলবেন। এই পাসপোর্ট কেলেঙ্কারিতে আজকে 5ম গ্রেফতার হলো, ধৃতের নাম দীপঙ্কর দাস এবং তাতে জাল নথি তৈরির অভিযোগ। এর আগে যে পেশাগুলো দেখা যাচ্ছে, বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী, এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে একদম ডেটা এন্ট্রি অফিসার পোস্ট অফিসের, কিভাবে দেখছেন? অর্থের প্রলোভনে যে রাজ্যে চাকরি নেই,
যে রাজ্যে অর্গানাইজড ভাবে পিএসসি চাকরি বন্ধ, স্কুল সার্ভিস কমিশন বন্ধ, স্টাফ সিলেকশন কমিশন বন্ধ, এ রাজ্যের যুবকদের ভবিষ্যৎ পরিযায়ী শ্রমিক হওয়া অথবা ভ্রষ্ট পথে যাওয়া, আর্থিক প্রলোভনের শিকারে অনেকে এ ধরনের কাজ করতে পারে এবং আমাদেরই ভারতবর্ষের যে তদন্তকারী সংস্থাগুলি একে একে সেগুলি উদ্ধার করছে। যদি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ এই তদন্তে সহযোগিতা করেন তাহলে দেশদ্রোহিতা, যদি এই পাসপোর্ট কোনো জঙ্গিরা বানিয়ে চলে গেছে, তাই এ নিয়ে অন্তত পক্ষে রাজনীতি না করে এই যে চক্র ধরা পড়েছে, এই চক্রের যে যাবতীয় বিস্তার, সে যেই হোক সেই পর্যন্ত যা হোক প্রত্যেককে গ্রেপ্তার করা হোক এবং কে গ্রেপ্তার হচ্ছে কোথায় আছে তা না দেখে মূলে গিয়ে গ্রেপ্তার করে এই চক্র বিনাশ করা হোক, এটাই আমাদের আগ্রহ থাকবে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ, এমন একটা মানচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে এবং ভারতকে হুমকি দেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গ কেন ভারতের একটা বড় অংশ দখল হয়ে যাবে। 71 কি এরা ভুলে গেল তো শুনছে? দেখুন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মানচিত্রের অঙ্গ করে এর আগে এরা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরকে অঙ্গ করত, এখন এন্টার পশ্চিমবঙ্গকে অঙ্গ করে এবং তার মধ্যে কোথাও কোথাও আমরা 7 সিস্টারকেও যুক্ত করার কথা দেখছি, নতুন বাংলাদেশ তৈরি করার কথা বলছে। প্যান ইসলামিক জিহাদ বা গজওয়াতুল হিন্দ, এই যে তত্ত্বগুলি আস্তে আস্তে ইসলামিক স্কলার এবং ইসলামিক যে জঙ্গি সংগঠনগুলির মাধ্যমে উঠে আসছে, তাতে এদের আদতে লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশকে পুরো পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে একটি স্বাধীন ইসলামিক বাংলাদেশ তৈরি করা, এবং সেই লক্ষ্যে তাদের এগোচ্ছে তারা। এসডিপিআই, পিএফআই এর মতো সংগঠনও যারা কেরলে তৈরি হয়েছে, তারাও পশ্চিমবঙ্গের কাজ এই নিয়েই করছে। আমাদের সিকিউরিটি এজেন্সি, আমাদের নিরাপত্তা এজেন্সি, অভ্যন্তরীণ এবং বৈদেশিক, তারা এই নিয়ে সচেষ্ট আছে। ভারতবর্ষকে আর কোনোদিনই খণ্ড বা বিভাজিত করার দুঃস্বপ্ন কেউ দেখাতে পারবেন না। উল্টোয় আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, তারা তো অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেছেন যে গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে, পুলিশকে বলেছেন। ইসরোর সাহায্য নেওয়া হচ্ছে কিছু ক্ষেত্রে, ট্র্যাকিং এর জন্য যে লঞ্চগুলো বা যেগুলো যাবে। এই আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় যে নিরাপত্তা এজেন্সিগুলি রাজ্য সরকারকে পাঠিয়েছে। আমি কিছুক্ষণ আগে আপনাদের কাছে উল্লেখ করলাম যে 5ই আগস্টের পর অন্তত 17-18 বার ছোট ছোট নৌকা করে সুন্দরবনের জলপথে অনুপ্রবেশের ঘটনা ধরা পড়েছে। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের এই নতুন রুট আমাদের নিরাপত্তা সংস্থাগুলিকে রীতিমতো ভাবিয়ে তুলছে। গঙ্গাসাগর মেলা এমন একটি মেলা যে সময় প্রচুর ছোট ছোট নৌকা, লঞ্চ, বার্জ সাগরে আসে, ওই ভিড়ে মিলে যায়, তারপর সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরকম একটি পরিস্থিতিতে যদি রাজ্য সরকার বিশেষ সতর্কতা নেয়, বিশেষ সতর্কতা নেওয়াই উচিত, এবং আশা করব স্টেট মাল্টি এজেন্সি সেন্টার যে আছে, অর্থাৎ রাজ্যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলির যে সমন্বিত রূপ বা কোঅর্ডিনেশন সেন্টার, সেই স্টেট মাল্টি এজেন্সি সেন্টারের পরামর্শ মতোই গঙ্গাসাগর মেলার জন্য এরকম সিদ্ধান্ত হওয়াই উচিত। এবং গঙ্গাসাগর মেলাতে লাখো লাখো মানুষের ভিড়ে যাতে বাংলাদেশ থেকে আসা জঙ্গি বা অনুপ্রবেশকারীরা এদেশে ছড়িয়ে পড়তে না পারে, তা আমাদের দেখা উচিত। শেষ পর্যন্ত কালীঘাটের কাকুকে হেফাজতে পেল সিবিআই। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে জোকা থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিজাম প্যালেসে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে দেওয়া হয়েছে কালীঘাটের কাকু। দেখুন, সিবিআই তদন্তে রাজ্য সরকারের জেনারেল কনসেন্ট নেই। তার ফলে যত তদন্ত হচ্ছে 2013 সাল থেকে এখনো পর্যন্ত যত সিবিআই তদন্ত হয়েছে, সবগুলি আদালতের নির্দেশে, আদালতের নজরদারিতে এবং আদালতের প্রক্রিয়ার মধ্যে। ফলে এই কালীঘাটের কাকুকে হেফাজতে নেওয়া না নেওয়ার মধ্যেও বারবার সিবিআই কে আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাতে একটা জিনিস স্পষ্ট, যে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের আইনজীবীদের দ্বারা বারে বারে এই যে তদন্ত প্রক্রিয়াকে বাধা দেওয়ার কাজ দেখছি। একদিকে সিবিআই আদালতের প্রক্রিয়ার কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘসূত্রিতাও হচ্ছে, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে তদন্তের শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে, আর অন্যদিকে রাজ্য সরকার বা রাজ্য সরকারের কৌশল হচ্ছে এই তদন্তে বাধা দেওয়া
তা যেন মানে তদন্তকারী সংস্থাগুলি করতে না পারা। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সংগ্রহ থেকে তার জেলে যাওয়া, তাকে আবার নতুন করে হেফাজতে নেওয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে আমি আদালতের কাছে অন্ততপক্ষে আবেদন করব যে রাজ্য সরকারের তৈরি করা কৃত্রিম বাধাগুলি টপকে তদন্তকারী সংস্থাগুলি যাতে একেবারে এই তদন্তের নিগড়ে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করুন। প্রমোটারের উপর হামলার যে ঘটনা দেখা গিয়েছিল, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, সেই জায়গায় কাউন্সিলর বাড়িতে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল, কাউন্সিলরের খোঁজ মিলছে না, এরকম একটা বিষয় পুলিশের পক্ষ থেকে উঠে আসছিল। এখন শোনা যাচ্ছে কাউন্সিলর পালিয়ে গেছে বলে খবর, এবং উত্তরবঙ্গে চিলাকোটায় তার একটি রিসর্ট রয়েছে, সেখানে পর্যন্ত অভিযান চালাচ্ছে পুলিশ কাউন্সিলরকে খুঁজে বের করতে। দেখুন, তার মানে আপনাদের কাছে যদি কাউন্সিলরের খোঁজ থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ জানে না তা নয়। কাউন্সিলরের বাড়িতে নিরুদ্দেশের নোটিশ বা কাউন্সিলরকে খুঁজে না পাওয়ার সমনের নোটিশ পাঠানোর থেকে তৃণমূলী কাউন্সিলরদের থেকে সহজ কাজ কি জানেন? এ রাজ্যের 4,500 যে পুরো প্রতিনিধি বা কাউন্সিলর রয়েছে তাদের মধ্য থেকে পুলিশের বেছে নেওয়া উচিত যে কোন কাউন্সিলর তোলাবাজ না, দুর্নীতিগ্রস্ত না, সিন্ডিকেটবাজি করে না, তার বাড়িতে নোটিশ লাগানো উচিত যে ইনি অভদ্রদের মধ্যে আপাত ভদ্রলোক, একে নিয়ে আপাতত আমাদের কিছু বলার নেই, তাই এর খোঁজ আমরা করছি না। বাকি তো সবাই তোলাবাজ, তৃণমূলের কাউন্সিলর মানে চোর, দুর্নীতিগ্রস্ত। তারপর আলাদা করে একজনকে তার নামে সমন ইস্যু করে তাকে খোঁজা হচ্ছে, নোটিশ দেওয়ার মানে কি? সবাইকে খোঁজা হচ্ছে, কাকে খোঁজা হচ্ছে না সেই কাজটা যদি পুলিশ করে আমার মনে হয় পুলিশের পক্ষে সহজ হবে। দ্বিতীয় বিষয়, এই ভিআইপি রোডের দুধারে যত অবৈধ নির্মাণ, যত প্রমোটারির কাজ, তা কি পুলিশের অঙ্গুলি হেলন ছাড়া পুলিশ এই বাস্তুতন্ত্রের অঙ্গ না? তাহলে তো বেড়ালকে মাছ বাঁচতে দেওয়া। ওই কাউন্সিলর, পুলিশ এবং প্রমোটার এরা সবাই হচ্ছে এই অবৈধ চক্রের সঙ্গে যুক্ত। তার ফলে আমি যদি ওই সংশ্লিষ্ট কাউন্সিলরকে খুঁজতে ওখানকারই সংশ্লিষ্ট থানাকে দায়িত্ব দিই, হয়তো আয়ই দেখবেন ওই প্রজেক্টের সঙ্গে ভাগাভাগি পিঠে ভাগের খেলায় যুক্ত রয়েছে। তারপরে এই বোকা বোকা জিনিস, এই বোকা বোকা জিনিসের মধ্যে আমাদের না পড়াই ভালো। হুমায়ুন কবির তিনি বলেছেন 2018 সালে তিনি বিজেপির সদস্য হয়েছিলেন, 2019-এ তিনি বিজেপির সদস্য পদ ত্যাগও করেছেন, ছেড়েছেন, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বিজেপির যাবতীয় কর্মসূচি বা বই দিল্লি থেকে সমস্ত কিছু তিনি পাচ্ছেন, তার কাছে হোয়াটসঅ্যাপে আসে। বিজেপি জানেই না যে বিজেপির কারা সদস্য কারা সদস্য নয়। আদতে মিসড কল দিয়ে যে মেম্বারশিপ করানো হয় সেটা একটা ভাওতা, এবং এক্ষেত্রে এই প্রশ্নটাও থাকছে যে বিজেপির ইন্টারনাল ইনফরমেশন তৃণমূলের কারোর কাছে চলে যাচ্ছে। দেখুন, তত্ত্ব হচ্ছে ভাগীরথীতে ভারতীয়দের কেটে ভাসানো আর কাউকে দিয়ে ভারত মাতা কি জয় বলানো, এই দুই তত্ত্বের লড়াই চলছে। এবং হুমায়ুন কবির নিজের ভুল বুঝতে পেরে একদিন ভাগীরথীতে ভারতীয়দের কেটে ভাসানোর বদলে ভারত মাতা কি জয় বলবেন। তাই বিজেপির বই, মোদিজির ভাষণ তাকে পাঠানো হয়, একদিন হুমায়ুন কবিরও দেখবেন যে ওই বেলডাঙ্গা থেকে আওয়াজ তুলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একটা দল, তিনি দলের সদস্য নন, তিনি সেই সদস্যত্ব পদ ছেড়ে দিয়েছেন, বিরোধী দলের একজন এমএলএ, তার কাছে ইনফরমেশন যাবে কেন? তিনি দেখাচ্ছেন সাংবাদিকদের যে তার কাছে সমস্ত কিছু আসে। তাহলে আপনাদের ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম কোথায়? হুমায়ুন কবিরের কাছে কোনো কিছু যদি পৌঁছায় সেটা ভারতীয় জনতা পার্টির 11 কোটি সদস্যের কাছেই পৌঁছায়। আমাদের দলের জালে একবার কেউ যুক্ত হলে তাকে নির্দিষ্ট ডোজ আমরা নিয়ম মেনেই প্রয়োগ করি। এমন ভাবার কোনো কারণ নেই যে পার্টির কোনো ইন্টারনাল ডকুমেন্ট তিনি পেয়ে যাচ্ছেন। একটি বাজেটের কপি তিনি যদি পান অসুবিধা নেই, মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন অসুবিধা নেই, বরং তিনি শুনুন না মন কি বাত থেকে শুরু করে আমরা যা যা আমাদের 11 কোটি সদস্যকে শোনাতে চাই উনিও শুনুন। তাই একদিন তিনি ভাগীরথীর জলে ভারতীয়দের কেটে ভাসানোর বদলে ভারত মাতা কি জয় বলবেন, সেই ব্যবস্থায় আমরা চালিয়ে যাচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টি তার অনুশাসন, তার শৃঙ্খলা প্রত্যেককে মানতে হবে, সাধারণ সদস্য থেকে সংসদ সদস্য পর্যন্ত প্রত্যেককেই মানতে হবে। পার্টির হুইপ ছিল, যে সমস্ত সাংসদরা যাননি একদম নিশ্চিতভাবে
নেহাতি কোনো বিশেষ কারণবশত তারা যেতে পারেন। পার্টি তাদের নির্দিষ্ট হুইপের মানা হয়নি, যেহেতু তাদেরকে শোকজ করা হয়েছে, তারা তাদের জবাব দেবেন। যদি কারণ বিবেচ্য হয় যে সত্যি কোনো বিশেষ কারণেই তিনি অনুপস্থিত ছিলেন, পার্টি বিবেচনা করবে। যদি হয় ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন, পার্টি ব্যবস্থা নেবে। মায়ানমার সীমান্তে আরাকান আর্মি আরো দাপট বাড়াচ্ছে, রাখাইন প্রদেশে আরো একটি শহর আরাকান আর্মি দখলে যাচ্ছে, বাংলাদেশের উদ্বেগ বাড়বে। দেখুন, আরাকান নিয়ে বাংলার ঘরে ঘরে একটি কথা প্রচলিত আছে, মগের মুলুক। তো ওই মগ দস্যুদের কারবার তো চলতেই থাকবে। আরাকান আর্মি তাদের যে চরিত্রগত অবস্থান, তারা বুদ্ধিস্ট, তারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, এবং ইসলামী বা রোহিঙ্গা আর্মি যে আছে, রোহিঙ্গা স্যালভেশন আর্মি, তার বিরুদ্ধে লড়াই করে। আরাকান উপত্যকায় বা আরাকান অঞ্চলে যেভাবে রোহিঙ্গাদের অত্যাচার বেড়ে চলেছে, সেখানকার মায়ানমারিজ বুদ্ধিস্ট যারা আছেন, তাদেরও আত্মনিয়ন্ত্রণ, আত্মরক্ষার অধিকার আছে। তবে দুটি সশস্ত্র বাহিনীর লড়াই, এ নিয়ে ভিন্ন দেশে কি হচ্ছে তা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। হাইকোর্টে আজকে বন্ধ থাকায় হাইকোর্ট জুনিয়র ডাক্তাররা তারা ধর্মতলায় যে অবস্থান করতে চেয়েছিল, সেই শুনানি হয়নি, শুনানি পিছিয়ে গিয়েছে। অন্যদিকে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা সম্মিলিতভাবে গণসমাবেশের ডাক দিয়েছে ধর্মতলায়। পুলিশ অনুমতি দিয়েছে 3টে থেকে 5টা পর্যন্ত হোয়াইট চ্যানেলে করা। এক পক্ষকে অনুমতি দেওয়া হলো, এক পক্ষকে অনুমতি দেওয়া হলো না, তারা আদালতে চলে গেল। দেখুন, গণতান্ত্রিক পরিসরটা যে এ রাজ্যে ক্রমেই সংকুচিত হয়ে আসছে, তা আমরা বারবার বুঝতে পারি। রাজ্যের প্রধান বিরোধী দল কোথাও কোনো অনুষ্ঠানে সরাসরি পুলিশের কাছে পারমিশন চাইলে আমরা তার অনুমতি পাই না। রাজ্যের বিরোধী দলনেতা কোথাও একটা মিছিল মিটিং করার জন্য অনুমতি পায় না। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের আদালতে পৌঁছাতে হয়। বহু ক্ষেত্রে থানায় আবেদন করার পর হাত জোর করে পুলিশ অফিসার বলেন, দাদা আদালতেও পিটিশনটা দিয়ে দিন, উচ্চ স্তর থেকে আমাদের কাছে আসবে, প্রোগ্রামটা যাতে না হয়, কিন্তু আপনারা কোর্ট থেকে পারমিশন করিয়ে আনুন, আমরা প্রোগ্রাম করিয়ে দেবো। পুলিশের নিচের তলা জেলা স্তরের আধিকারিকরা বিরোধী দল বেঁচে থাকুক, বিরোধী দলের প্রোগ্রাম হোক, তা নিয়ে অনেক ক্ষেত্রে সচেষ্ট থাকেন। সব পুলিশ খারাপ না, কিন্তু উপর থেকে, নবান্ন থেকে এমন একটি অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয়েছে এবং সিলেক্টিভ গণতন্ত্র এখানে, অর্থাৎ এক দল প্রতিবাদ করতে পারে, অন্য দল প্রতিবাদ করতে পারে না। আমরা ধর্মতলায় অনশন মঞ্চ করতে চাইলে আমাদের আদালতে যেতে হয়, কিন্তু ইদানিং দেখছি আবার সিপিএম কংগ্রেস চাইলে সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দেওয়া হয়। তাহলে যারা আঁচলে আশ্রয় নেবেন তারা অনুমতি পাবেন, যারা আঁচলে আশ্রয় নেবেন না, যারা সত্যিকারের বিরোধী দল, যারা সেটিং অপোজিশন না, তারা পারমিশন পাবেন না। এটাই এখন দস্তুর। প্রসন্ন বন্দ্যোপাধ্যায় আইপিএস ছিলেন, ডিআইজি ছিলেন, পদত্যাগ করেছিলেন, ভোটে লড়েন, এখন আবার রাজ্য পুলিশের উপদেষ্টা। তো তিনি কি আদৌ? আমরা বারবার বলে চলি যে তৃণমূলের ব্লক সভাপতি হচ্ছেন থানার ওসিরা, তৃণমূলের জেলা সভাপতি হচ্ছে পুলিশ সুপাররা। এই ঘটনাতে তা প্রমাণ হলো। একজন পুলিশ অফিসার তিনি পদ থেকে ইস্তফা দিয়ে ইলেকশন লড়ার পর তিনি রাজ্য পুলিশের ডাইরেক্টরেটে আইনি উপদেষ্টা হয়ে গেলেন। আচ্ছা, আইনি উপদেষ্টা দেওয়ার জন্য কোনো আইনজীবী ছিলেন না? একজন ভোটে লড়া তৃণমূল প্রার্থীকে আইনি উপদেষ্টা করতে হলো। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পুলিশের কাঁধে অশোক স্তম্ভ থাকলেও আমাদের চশমা পরে ওটাকে জোড়াফুল হিসেবেই দেখতে হচ্ছে। আচ্ছা, আবাস যোজনায় বারবার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। 2026-এর আগে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু জায়গায় টাকা দেওয়া হচ্ছে গ্রামীণের জন্য, আর বেশ কিছু জায়গায় দেওয়া হবে। সেক্ষেত্রে কি ভোটকে টানার জন্য এই প্রকল্প, নাকি দুর্নীতি এতে আরো বাড়বে? দেখুন, 50 লক্ষ বাড়িতে আবাস যোজনা সার্ভে হয়েছিল। 5 প্রকারের সার্ভে হয়। আবাস প্লাস 11 লক্ষ, পার্মানেন্ট ওয়েট লিস্ট 34 লক্ষ, রেমেল বন্যা ইত্যাদির জন্য কয়েক লক্ষ, এবং সরাসরি মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে বলো কয়েক লক্ষ। এই সব মিলিয়ে 50 লক্ষ বাড়িতে সার্ভে হয়। 50 লক্ষ বাড়িতে সার্ভে হওয়ার পর রাজ্য সরকারের তথ্য অনুযায়ী রাজ্য সরকার বলছে 6 লক্ষ মতো নাম বাদ গেছে, কিন্তু আমরা জানি 20 থেকে 21% নাম বাদ গেছে। তাহলে রাজ্য সরকারই মেনে নিচ্ছে যে, রাজ্য সরকারের তথ্যও যদি মেনে নিই যে 6 লক্ষ মতো নাম বাদ গেছে,
তাহলে 6 লক্ষ মতো ইনএলিজেবল লোক ছিল। এই 6 লক্ষ মতো ইনএলিজেবল লোক তারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেত তাহলে কত টাকা যেত? 1,20,000 মানে 7,200 কোটি টাকা লুট হতো। ঠিক একইভাবে 2015-16 থেকে 2023-24 পর্যন্ত এমনই যে পরিমাণ বাড়ি গেছে ইনএলিজেবলরা পেয়েছে তাতে 9,400 কোটি টাকা লুট হয়েছে। আমাদের দাবি ছিল, আমি প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে বাড়ির সমীক্ষা যদি 50 লক্ষ মানুষের উপর হয় তাহলে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য সবাইকে বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হোক, তাতে মাত্র 30,000 কোটি টাকা লাগতো। তা না করে রাজ্য সরকার 50 লক্ষের মধ্যে বাছাই করে 10 লক্ষ মানুষকে নিয়ে এসে গতকাল ঢক্কা নিনাদ করে প্রথম কিস্তি 60,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র না দিলে জুন, জুলাই এবং ডিসেম্বরে নাকি পরের টাকা দেবেন, অর্থাৎ গাজর ঝুলিয়েছেন বাকি 40 লক্ষ মানুষের কাছে। তাহলে 50 লক্ষ মানুষের উপর সার্ভে করালেন কেন? গ্রামে গ্রামে যে সমস্ত মানুষের নাম উঠেছিল তালিকাতে, সরকারি আধিকারিকরা গেলেন, তাদের মধ্যে আশার সঞ্চার হলো এবার আমি বাড়ি পাবো। তাহলে সেই আশাতে জল ঢেলে যে 10 লক্ষ মানুষকে বাড়ি দিচ্ছেন তার সঙ্গে আপনি 40 লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করছেন এবং তাদেরকে শর্তাধীনে রাখছেন যে আপনি যদি ভোট দেন, এরপর স্পষ্ট লক্ষ্য বোঝাই যাচ্ছে যে তাদেরকে গাজর ঝুলিয়ে রাখা হলো যে 26-এ ভোট দিলে বাড়ি পাবে, নাহলে বাড়ি পাবে না। এ পশ্চিমবাংলার মানুষের প্রতি প্রতারণা। নরেন্দ্র মোদীজি অন্যদিকে ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের জন্য তার জন্য তিনি 35 লক্ষ বাড়ি নিয়ে বসে আছেন। 35 লক্ষ বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেবেন, কিন্তু শর্ত একটাই যে চোরদের কথা বলা হয়েছে, যারা আত্মসাৎ করেছেন টাকা এবং যে চুরি হয়েছে তা রাজ্য সরকার 6 লক্ষ নাম বাদ দেওয়াতে বোঝা যাচ্ছে যে ভুলভাল লোকের কাছে বাড়ি, ভুলভাল দোতলা বাড়ি আছে তাকে আবার বাড়ি দেওয়া হয়েছে, সরকারি চাকরি তাকে বাড়ি দেওয়া হয়েছে, তৃণমূলী ঠিকাদার তাকে বাড়ি দেওয়া হয়েছে, প্রধানের আত্মীয় তাকে বাড়ি দেওয়া হয়েছে। তাহলে এদের নাম বাদ দিয়ে এদের কাছে যে টাকা গেছে সেই টাকা উদ্ধার করে রাজকোষে জমা করতে বলেছে কেন্দ্র সরকার এবং বলেছে যে অন্যায় করেছে তাকে গ্রেপ্তার করো, অ্যারেস্ট করো, টাকা উদ্ধার করো, তাহলেই আমি 34 লক্ষ বাড়ি দেবো।